স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ে প্রত্যয় এই অংশটি নিয়ে। গত ক্লাসে সমাস, উপসর্গ এগুলো নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, ছকের সমাধান নিয়ে কথা হয়েছে। আজকে আমরা কথা বলবো প্রত্যয় নিয়ে। প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে সমাস উপসর্গের মতোই শব্দ গঠনের একটি প্রক্রিয়া। এই প্রত্যয় কাকে বলে, কিভাবে কাজ করে, আসো ক্লাসে চলা যাক। প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে সমাস উপসর্গের মতোই শব্দ গঠনের একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রত্যয় কাকে বলে, কিভাবে কাজ করে সেটা নিয়ে চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। প্রত্যয় উপসর্গের ছিল, দেখো প্রথম অংশটা অর্থহীন কিন্তু দ্বিতীয় অংশের অর্থ ছিল। প্রত্যয় হচ্ছে ঠিক তার বিপরীত, প্রথম অংশটা অর্থযুক্ত কিন্তু দ্বিতীয় অংশ হচ্ছে অর্থহীন। তোমাদের বইয়ে ঠিক একই কথা লেখা আছে, যেই শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন সেই শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। তাহলে প্রত্যয়কে ভাঙলেও আসলে দুটো অংশ পাওয়া যায়। প্রত্যয় সাধিত ভাঙলে দুইটা অংশের মধ্যে প্রথম অংশটা হচ্ছে আমার অর্থযুক্ত কিন্তু দ্বিতীয় অংশটা হচ্ছে অর্থহীন। ঠিক আছে, তাহলে প্রত্যয়গুলোর কয়েকটা উদাহরণ দেখি। প্রত্যয় সাধিত শব্দের মধ্যে এখানে রয়েছে দিন যোগ ইক, দৈনিক। দৈনিককে ভাঙলে দিন যোগ ইক পাচ্ছি, দিনের একটা অর্থ আছে কিন্তু ইক এইটার কোনো অর্থ কিন্তু নেই। এছাড়া দেখো আরো কিছু শব্দ এখানে রয়েছে। পড়ুয়া, পড়ুয়া মানে যে অনেক পড়াশোনা করে, এটাকে ভাঙলে পর যোগ উয়া। পর মানে কি? পড়ো বা পর, কোনো কিছু পড়া, পাঠ করা। আর উয়া শব্দের কোনো অর্থ নাই, এই উয়া যোগ হয়ে প্রত্যয় সাধিত শব্দ গঠিত হয়েছে পড়ুয়া। একইভাবে চলন্ত, চল শব্দের অর্থ আছে, অন্তর কোনো অর্থ কিন্তু নেই। চলন্তটাকে ভাঙলে চল যোগ অন্ত পাচ্ছি, দ্বিতীয় অংশে এই অন্তর কোনো অর্থ নাই কিন্তু প্রথম অংশে চলের সাথে যুক্ত হয়ে প্রত্যয় সাধিত শব্দ গঠিত হয়েছে। ঠিক একইভাবে ফুলদানি, ঢাকাই ইত্যাদি। আচ্ছা, এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রত্যয় আসলে কাকে বলে। প্রত্যয় সাধিত শব্দকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায়, প্রথম অংশের অর্থ থাকে কিন্তু দ্বিতীয় অংশে কোনো অর্থ থাকে না। এই যে প্রথম অংশ দ্বিতীয় অংশ একটা অর্থ আছে একটা অর্থ নেই, এগুলোকে আবার নামে ভাগ করা হয়েছে, এগুলো কিছু নাম দেওয়া হয়েছে। এই অংশটা এই পর্যন্ত তোমরা গত বছর ক্লাস 7-এ পড়েছিল, কিন্তু এখন যেটা বলছি সেটা তোমাদের জন্য নতুন। আসো এখানে আবার কিভাবে ভাগ করেছে দেখো। তোমাদের বইয়ে যেটা বলেছে যে খেয়াল করো উপরের প্রথম দুটি শব্দের মধ্যে পর আর চল এই দুটি শব্দ হচ্ছে ক্রিয়ামূল। ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়টাকে নাম করা হয়েছে কৃত প্রত্যয় নামে। ঠিক আছে, যেটা হচ্ছে উয়া আর অন্ত। এরপরে আবার পরের দুটো শব্দ ফুল ও ঢাকা, এই দুটার নাম দেওয়া হচ্ছে নাম শব্দ, এবং এর সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে নাম শব্দের সাথে যুক্ত প্রত্যয়ের নাম দেওয়া হয়েছে তদ্ধিত প্রত্যয়, যেখানে দানি আর আই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আসলে বিষয়টা কি, আসলে এবার একটু আমরা বোঝার চেষ্টা করি যে এখানে কি বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে ক্রিয়ামূল মানে হচ্ছে মূল শব্দটা, এইখানে ক্রিয়ামূল বা কৃত প্রত্যয়ের সাথে গঠিত যেটা হচ্ছে সেটা আসলে কাজ বোঝাচ্ছে। আচ্ছা, যে শব্দগুলো দ্বারা কাজ বোঝাচ্ছে সেই শব্দগুলোকে আমরা বলছি ক্রিয়ামূল। যেমন পর, পর শব্দটা হচ্ছে ক্রিয়ামূল, এটা হচ্ছে মূল শব্দ, এটার সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত হচ্ছে। ধরো এটার সাথে আমি ই প্রত্যয় যুক্ত করলাম, তাহলে পেলাম কি? পরি। এই পরিকে ভাঙলে পেলাম পর আর ই, কিন্তু এই যে পর বা পরে এটা কি একটা কাজ বোঝাচ্ছে। তাহলে এই যে দুইটা অংশ পেলাম, এই দুইটা অংশের আবার আলাদা আলাদা নাম রয়েছে। এই পর অংশের নাম হচ্ছে গিয়ে ক্রিয়ামূল। ঠিক আছে, এই পর অংশের নাম দেওয়া হয়েছে ক্রিয়ামূল, আর ই এটার নাম দেওয়া হয়েছে কৃত প্রত্যয়। যেহেতু এটা কাজের সাথে ক্রিয়ামূলের সাথে বসেছে তাই এটা হচ্ছে কৃত প্রত্যয়। আশা করি বুঝতে পেরেছো যে শব্দগুলো দ্বারা আসলে কাজ বুঝাবে। ঠিক আছে, মূল শব্দটা যদি কাজ বুঝায় তাহলে সেটাকে বলা হচ্ছে ক্রিয়ামূল। পরের সাথে পর বা পর এটার সাথে একটা প্রত্যয় বসেছে, প্রত্যয় বসে প্রত্যয় সাধিত শব্দ গঠিত হয়েছে পরি। এখন যে প্রত্যয়টা যুক্ত হয়েছে যেটা, সেটা হচ্ছে কি একটা কাজ বা ক্রিয়ার সাথে বসেছে, তাই এটাকে বলা হচ্ছে কৃত প্রত্যয়। ঠিক একইভাবে কাজ ছাড়া দুনিয়াতে আর যত শব্দ রয়েছে, কি বলেছে কথাটা? কাজ ছাড়া, যেটা কাজ বুঝাচ্ছে না, এর বাহিরে দুনিয়ায় আর যত শব্দ রয়েছে সেই শব্দগুলোকে বলা হচ্ছে নাম শব্দ। কাজ ছাড়া একটা শব্দ হচ্ছে গিয়ে, ধরে নেই ফুলদানির উদাহরণ রয়েছে, তাহলে ফুল কি কোনো কাজ বুঝাচ্ছে না, এটা একটা নাম বুঝাচ্ছে। ঠিক আছে, তাই এটা হচ্ছে নাম শব্দ।
এই ফুলের সাথে দানি প্রত্যয় যুক্ত হয়েছে, তাই না? দানি যুক্ত হয়ে হয়েছে ফুলদানি। ফুলদানি এইটা একটা প্রত্যয় সাধিত শব্দ, ঠিক আছে? এইখানে কি করতেছে, এখানে আসলে কোনো কাজ বোঝাচ্ছে না, কাজ বোঝায় না, এখানে যে কোনো ধরনের নাম বোঝায়, নাম বোঝায়, কাজ বোঝাচ্ছে না, নাম বোঝাচ্ছে। তাই এই ফুলটা একটা নাম, কোনো কাজ বোঝাচ্ছে না, তাই এটাকে বলা হচ্ছে নাম শব্দ। এই নাম শব্দের সাথে যে প্রত্যয়টা বসতেছে সেই প্রত্যয়ের নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিশেষ আসলে কিছুই না, এখানে যেটা আসলে বোঝাতে চাচ্ছে যে প্রত্যয় সাধিত শব্দগুলোকে দুইটা ভাগে ভাগ করাচ্ছে। যেই শব্দ দ্বারা কাজ বোঝাচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্রিয়ামূল, আর যেই শব্দটাকে কোনো কাজ বোঝাচ্ছে না, কোনো সাধারণ একটা নাম বোঝাচ্ছে, সেটাকে বলা হচ্ছে নাম শব্দ। এই যে ক্রিয়ামূল বা নাম শব্দের সাথে যে প্রত্যয়গুলো বসছে, ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় বসছে সেটা হচ্ছে কৃত প্রত্যয়, নাম শব্দের সাথে যে প্রত্যয় বসছে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। পরি, পর, পড়ুয়া, এটা কি? এগুলো সবই কাজ বোঝাচ্ছে। চলন্ত, চলি, এগুলো কি? কাজ বোঝাচ্ছে। তাই এই চল, পর এগুলো ক্রিয়ামূল এবং এটার সাথে প্রত্যয়টা হচ্ছে কৃত প্রত্যয়। ফুলদানি, ঢাকাই, ঢাকাই এইটা আসলে কোনো কাজ বোঝাচ্ছে না, একটা জাতের নাম বোঝাচ্ছে। ঢাকা যোগ আই, এই ঢাকা বা ফুলদানির ফুল এগুলো হচ্ছে নাম শব্দ। এই যে ফুল বা ঢাকার সাথে যে প্রত্যয়টা বসছে, নাম শব্দের সাথে প্রত্যয়টা বসে, সেটার নাম দেওয়া হচ্ছে তদ্ধিত প্রত্যয়, দানি বা আই। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যদিও তোমরা পরবর্তী ক্লাসে হয়তোবা ক্লাস 9-এ অথবা 10-এ তোমরা এইখানে যে প্রত্যয় সাধিত শব্দটা রয়েছে সেটার, যেমন ক্লাস 10-এ যদি কেউ থেকে থাকে, এইখানে তোমাদের ক্লাস 10-এ যদি পরিচিত বড় ভাইয়া আপুরা থাকে, তাদের থেকে জানতে পারে এইখান থেকে যে প্রত্যয় সাধিত শব্দটা গঠিত হচ্ছে সেটার একটা নাম রয়েছে। কথাটা কি বলেছি? ক্রিয়ামূল আর কৃত প্রত্যয় মিলে যে প্রত্যয় সাধিত শব্দটা আছে সেটাকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ। এইটা তোমাদের বইয়ে নেই, ভয় পাবার কিছু নাই, নতুন আবার কি যোগ করলাম না। এটা আসলে ক্লাস 9-10-এ উঠলে তোমরা হয়তো পাবে, 10-এ উঠলে অবশ্যই এটা পাবে। ক্লাস 10-এ এখন যারা রয়েছে তারা এটা নিশ্চয়ই পড়ছে, 9-এও পড়েছে। এটাকে বলা হচ্ছে কৃদান্ত প্রত্যয়, তাই না? আর এই যে নাম শব্দের সাথে তদ্ধিত প্রত্যয় হয়ে যুক্ত হয়ে যে প্রত্যয় সাধিত শব্দটা আমরা পাচ্ছি, সেটার নাম দেওয়া হচ্ছে তদ্ধিতান্ত প্রত্যয়। এইটা তোমাদের অপশনাল, এই জিনিসটা আসলে তোমাদের বইয়ে নেই। তোমাদের আগামী ক্লাসে, আগামী বছর তোমরা পাবে, আগেই তোমাদেরকে একটু বলে দিলাম। তোমাদের হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই দুইটা প্রত্যয়ের কি কোনো আলাদা নাম আছে কিনা। নাম আছে। মূলত কি আসলে আমরা উপসর্গ পড়েছি, উপসর্গেরও কিন্তু দুইটা অংশ পাই, সেখানে কোনো নাম ছিল না। কিন্তু সমাসে যখন আমরা ভেঙেছি, সমাস পড়ার সময় দেখেছো দুটো অংশের কিন্তু আলাদা আলাদা নাম ছিল, পূর্বপদ পরপদ। একইভাবে প্রত্যয়কে ভাঙার পর যখন আমরা দুইটা অংশ পাচ্ছি, সেই দুইটা অংশের আলাদা আলাদা নাম রয়েছে। মূল শব্দ যেটার অর্থ রয়েছে সেটা যদি কাজ বোঝায় তাহলে সেটা হচ্ছে ক্রিয়ামূল, যে সেটা যদি কাজ না বুঝিয়ে কোনো নাম বোঝায় তাহলে সেটা হচ্ছে নাম শব্দ। তারপর আসলে কাজ বোঝাচ্ছে যে শব্দ দ্বারা, মানে ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে কৃত প্রত্যয়। আর যেটাতে কাজ বোঝাচ্ছে না, সাধারণ একটা নাম বোঝাচ্ছে, সেই নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আশা করি তোমরা এবার খুব স্পষ্টভাবে বিষয়টা বুঝতে পেরেছো। না এরপরও যদি না বুঝতে পারো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, অন্যভাবে তোমাদেরকে তাহলে বোঝাবার চেষ্টা করব। এছাড়া দেখো তোমাদের সুবিধার্থে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 83-84-তে অনেকগুলো প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ দেওয়া রয়েছে। এবং দেখো 3 নম্বর কলামে প্রত্যয়ের ধরন সম্পর্কে বলা রয়েছে। এই যে প্রথমে দেখো পট, পাঠক, পট যোগ অক, এটা কি? পাঠক বা কোনো কিছু পড়া, তাই না? পট কোনো কিছু পড়াকে বোঝানো হচ্ছে, তাই এটা হচ্ছে কৃত প্রত্যয়, কাজ বোঝাচ্ছে। দোলনা, আমরা নিশ্চয় দুল খাই না, দুল যোগ অনা, দুলনা, এটাও একটা কৃত প্রত্যয়। ঠিক একইভাবে মাননীয়, উড়ন্ত, এগুলো হচ্ছে কৃত প্রত্যয়। বাঘা, বাঘ, এটা কি? একটা নাম শব্দ, জাস্ট সাধারণ একটা কোনো কাজ বোঝাচ্ছে না, তাই এটা হচ্ছে গিয়ে তদ্ধিত প্রত্যয়। পাবনাই, ঢাকাই, এগুলো তদ্ধিত প্রত্যয়। গাড়িয়ান, বিবিয়ানা, এগুলো তদ্ধিত প্রত্যয়, এগুলো সাধারণ নাম বোঝাচ্ছে।
তো তোমাদের বইয়ে তোমাদের বোঝানোর সুবিধার্থে যে প্রত্যয় যে ধরন রয়েছে পুরো ছকটা একবার পড়বে, তাহলে কিভাবে আসলে প্রত্যয়টা বসছে এবং এইটা কোনগুলা কৃত প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয় সেখান থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আর এইটার নামটা তোমাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিলাম, এটা আপাতত যদি মাথায় নাও রাখো কোনো সমস্যা নাই, আগামী বছর নতুন ক্লাসে তখন শিখবে। তবে ক্রিয়ামূল, কৃত প্রত্যয়, নাম শব্দ, তদ্ধিত প্রত্যয়, আশা করি এই দুটো জিনিস তোমরা খুব সহজেই মাথায় ঢোকাতে পেরেছো এবং বুঝতে পেরেছো। তাহলে তোমাদের এইবার প্রত্যয় যদি বুঝে থাকো তাহলে তোমাদের পৃষ্ঠা নম্বর 85 এবং 86-তে যে ছকটা রয়েছে এই ছকগুলো তোমরা খুব সহজেই বন্ধুদের সাথে আলোচনা করে সহজে এটা ফিল আপ করতে পারবে। এটা কিন্তু খুব সহজেই তোমাদের বাস্তব জীবনে বিভিন্ন শব্দ নিয়ে এই যে প্রত্যয়ের আগে বিভিন্ন ধরনের ক্রিয়ামূল বা নাম শব্দ বসিয়ে, ক্রিয়ামূল বা নাম শব্দ বসিয়ে নতুন নতুন প্রত্যয় সাধিত শব্দ গঠন করতে পারবে। যদি তোমরা না পারো সেক্ষেত্রে ওয়াইস পয়েন্ট রয়েছে, তবে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব, অনুরোধ করব তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করে দেখো, তোমরা নিজেরা পারো কিনা সেটা চেষ্টা করে দেখো। এছাড়া চেষ্টা করার পর তোমরা যেটা লিখেছো সেটা সঠিক কিনা মিলিয়ে দেখার জন্য ওয়াইস পয়েন্টের পরবর্তী এই যে এই ছকের সমাধানটা সেখানে পাবে, সেই সমাধানটা দেখে নিও। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। প্রত্যয় সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে এছাড়াও তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে সেই প্রশ্ন করতে পারো, ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজেও সেই প্রশ্ন তোমরা চাইলে করতে পারো। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে প্রত্যয়ের সমাধান নিয়ে কথা হবে, এছাড়া এরপরের দ্বিতীয় পরিচ্ছেদের শব্দ দ্বিতীয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।